সবাই হাত তালি দিল। হাস্যস্যের চলে বলল রূপকথা, কী রে রৌদ্র, কোন পরী কে চাই তোর? রৌদ্র মুচকি হাসলো। আছে কোনো এক পরী বলে এক নজর তাকাই খুশিতে পানে। তার সেই দৃষ্টিতে ছিল অনুচ্চারিত এক মুগ্ধতা, যেন হারিয়ে যেতে ইচ্ছে করছে এই মেঘরির মাঝে, খুব করে চাইতে ইচ্ছে করছে সবার সামনে। মেঘ পরী, তুমি আমার হয়ে যাও, প্রতিনিয়ত তুমিহীনা হৃদয় আমার গতিহীন মনে হয়। সে মুহূর্তে আবার সবার নজর কেড়ে বলল রূপকথা, তোর পরীকে তো আমাদের সাথেও আলাপ করা, একটু দেখি মেয়ের চাঁদ মুখখানি, যে আমার আদরের ছোট ভাইয়ের হৃদয় কেড়ে নিল। রৌদ্রর কথা তুলি কিছুটা আশ্চর্য মোড় হলেও মনে মনে ধরে নিল হয়তো তার প্রেমেরই পড়েছে রৌদ্র, কিন্তু বেচারা মুখ ফুটে বলতে পারছে না কারোর সামনে। এরই মধ্যে আবার সবার নজর কেড়ে বলল ইরফান, রৌদ্র আরেকটা হয়ে যাক। থাক না ভাইয়া, আজ আর না। ও ছোট ভাইটি আমরা মানছি না, আরেকটা গাইতেই হবে। কি বলো সবাই, আরেকটা হয়ে যাক? হ্যাঁ হ্যাঁ, আমারও চাই। সবার এই আকুল আবেদনে আবারও সম্মত হতে হলো রৌদ্রর। আবারও সম্মত হয়ে গিটারের শব্দ তুলে তার স্নিগ্ধ ঠোঁটে গাইল, রৌদ্র তুমিহীনা জীবনে আমার গতিহীন, তাই তোমায় ভালোবাসি প্রতিদিন, তাই তোমায় ভালোবাসি প্রতিদিন। রৌদ্র হারিয়ে গেল তার কল্পনার রাজ্যে। তার মনে হলো তার পাশে দাঁড়িয়ে কোমল কণ্ঠে বলল খুশি, তুমি স্বপ্নে আমার, তুমি গল্পে আমার, তোমার আমার সম্পর্ক এতই গতিহীন। আচমকাই নিজের সংজ্ঞায় ফিরে আসতেই ফের গাইল রৌদ্র, তুমিহীনা জীবন আমার গতিহীন, তাই তোমায় ভালোবাসি প্রতিদিন, তাই তোমায় ভালোবাসি প্রতিদিন। সুরের শেষ ধ্বনি মিলিয়ে যেতেই হাততালি দিল সবাই। সে মুহূর্তে আবার উপস্থিত হলো নাজনীন। তিনি রূপকথা, তুলি, খুশি, শশীকে ডাকতে এলেন, কারণ মেয়েরা সাজগোজের কাজ আগে সেরে নেওয়াই শ্রেয়। এরপর আবার অনুষ্ঠান শুরু হবে। খুশি নাফিসার খোঁজ করলে নাজনীন জানায় সে নাকি খুশিকে খুঁজেছে। তখন নাফিসার মাথা ব্যথা করায় সে মেহেদি দিয়ে শুয়েছিল রুমে। ছাদে আসার জন্য তাকে ডেকেছিল খুশি, কিন্তু মাথা ব্যথা থাকায় খুশি আর তাকে আর জোর করেনি। নাজনীনের কথায় একে একে মেয়েরা সবাই নিচে চলে গেল। ছাদে রয়ে গেল কেবল পুরুষেরা। ইরফান তাকিয়ে দেখে অব্র এখনো কাজ নিয়ে ব্যস্ত। এই বেড়া, কখন থেকে ওইসব নিয়েই পড়ে আসিস? আয় নিত্য, নিচে আয়, তোরা যা। কাজে মনোযোগ রেখেই কথাটা বলল অব্র। অবশেষে ইরফান ব্যর্থ হয়ে একাই নিচে গেল। প্রায় 10-15 মিনিট পর ফিরে এসে দেখে অব্র এখনও কাজ করছে। একটু দূরে শেহরান, রৌদ্র আর শাওন গল্প করছে। ইরফান চুপি চুপি গিয়ে দাঁড়ালো। কিরে, কোথায় গিয়েছিলি? আইপ্যাডে দৃষ্টি রেখেই কথাটা বলল অব্র। নিচে? নিচে কেন? তাকা আমার দিকে। কেন? আরে বাল, তাকা না। ওয়েট, হাতে এটা কি? ইরফান দুষ্ট ভঙ্গিতে বিয়ারের বোতলটা এগিয়ে দিয়ে বলল, মধু মামা, মধু। আজকের দিনটা একটু চিয়ার্স কর। কি বলছিস? মাথা ঠিক আছে তোর? একদম। আমি খাবো না, এসব ছেড়ে দিয়েছি। ডিসগাস্টিং। আরে আগের সব বাদ দিয়ে দোস্ত, নতুন করে একটু স্বাদ নে। একদিনেরই তো ব্যাপার, নে ধর, আমার জন্য রাখিস কিছু। ইরফানের জোর করাতে এক ঢোক খেয়ে আবার রেখে দিল অব্র। পুরনো দিনের অভ্যাসে আজ এতদিন পর মুখে তুলল অব্র, তাও আবার বেস্ট ফ্রেন্ডের আবদারে। বিদেশ থাকায় কত পার্টিতে গিয়েছে, অথচ একবারও এইসব মুখে নিতে স্বাদ জাগেনি তার। দেশে থাকা কানি মাঝে মধ্যে বন্ধুদের আবদারে মুখে নিত। কি হলো, ভালো লাগেনি? তুই খা বলে উঠে গেল অব্র। তার চলে যাওয়াতে শাওন, রৌদ্র আর শেহরান এলো। ইরফানের হাতে বোতল দেখে তিনজনই চমকালো। এরই মধ্যে ইরফানের দিকে প্রশ্ন সুরে বলল শাওন, এটা কি ইরফান? ভাইয়া। ও ওই আর কি, একটু বলে মাথা চুলকালো। সবাইকে অবাক করে দিয়ে শাওন বলল, আরে বেটা, ভয় পাচ্ছ কেন? আমাকে একটু দাও। অলওয়েজ চিল থাকতে হয় রে পাগলা। বলে ইরফানের হাত থেকে বোতলটা নিয়ে সেও কয়েক ঢোক খেলো। পাশ থেকে শেহরান বলল, আমাকেও তো দিতে পারো নাকি? এসব বেড়া, তুই কি এটা কোল্ড ড্রিঙ্কস পেয়েছিস? ছোট মানুষ ছোটোর মতো থাক। রৌদ্রর দিকে
চাইলেও সে রাজি হয়নি। নিচে একটু কাজ আছে, আমি আসছি বলে সিঁড়ি ভেঙে দোতলার দিকে চলে যায় রৌদ্র। ছাদ ফাঁকা করে সবাই নিচে যার যার কাজে ব্যস্ত। স্টেজের জন্য ফল দিয়ে সাজানো থালাগুলো বাগানের দিকে নিয়ে যাচ্ছিল শশী। আচমকায় হাতে টানে ফলগুলো পড়ে যাওয়ার অপক্রম হলে ধরে নেয় শাওন। তুমি? হ্যাঁ, তুলাচ্ছিস কেন? না মানে এ সময় তুমি? আম্মু বড় আম্মুরা আসছে পিছনে সরো এখন। সবসময় তো পালিয়ে থাকিস, আজকে একটু সময় দে আমায়। আরে তুমি কি পাগল হয়ে গেলে? বুঝতে পারছো না কেন? কিছু বুঝতে হবে না বলে শাওন শশীর হাত টেনে নিয়ে যায় দোতলার শেষ প্রান্তের বেলকনির দিকে। সেদিকে ফাঁকা, কারণ বসত ছাড়া কারো তেমন একটা সে দিকে যাওয়া পড়ে না। প্লিজ শাওন ভাই, এখন যেতে দাও, পরে কথা বলছি। কি বললি? বলছি যেতে দিতে। না তার আগে কি বললি? কি ভাই বললি কেন? মির্জাফরি করে অভ্যাস হয়ে গেছে তাই না? আরে না, তেমন কিছু না, আসলে মুখ ফসকে বেরিয়ে গেছে। সরি, আমি এসব সরি তরি মানি না। তাহলে? শশীর আঁচল টেনে ধরে শাওন বলল, জানি না কোন পাড়ায় সারা দে ইশারায় প্রেমের আজ ABCD পড়ে শোনাবো। করবো এন্টি আমি গ্রান্টি, তোকে কমেন্টি করে শোনাবো। ড্যাডিকে তোর আমি শ্বশুর বানাবো, ড্যাডিকে তোর আমি শ্বশুর বানাবো বলে হাত থেকে থালাটি ছুঁড়ে সাইডে ফেলে শাওন এক টানে শশীকে নিজের দিকে ঘুরিয়ে নিল। পেছন থেকে জাপটে ধরে তার মুখ গুজে দিল নরম ঘাড়ে। শশী সেই মুহূর্তে সরাতে চাইলেও শাওন আরও দৃঢ়ভাবে তাকে নিজের দিকে ঘুরিয়ে আনে। শক্ত হাতে আগড়ে ধরে কপালে চুমু দেয় সে। জান, তোকে আজ বেশ লাগছে। পুরো নেশা ধরিয়ে দিলি, এইবার এই নেশা কাটোর দায়ও তোর। প্লিজ পাগলামি করো না। পাগলামি তো কিছুই করলাম না জান, এতেই হাঁপিয়ে গেলি। তুমি আজ তো একটা উন্মাদ, কখন কি করে বসে ঠিক নাই। আমি গেলাম বলে যেতে নিলে পিছন থেকে হাত ধরে নেয় শাওন। ও এখন না, কখন? একটু পরে যা। দেখো সবাই আমাকে খুঁজছে, আমি জানি না। আগে আমায় একটা কিস করবি, এরপর তোর ছুটি পাক্কা। কিন্তু এ সময় ওই সময় আমি জানি না। যা বলছি কর, নয়তো উম্মাদের কিছুই দেখিসনি, আজ দেখাবো। না না না, ঠিক আছে করছি। শশীর কথার শেষ শব্দ শুনতেই শাওন তার এক হাত টেনে নিজের কাছে নিয়ে আসে। নে এবার দিতেই হবে। মানে তাহলে চোখ বন্ধ করো। ঠিক আছে বলে শাওন চোখ জোড়ো নিবৃত্ত করতে আচমকা নরম উষ্ঠের ছোঁয়া অনুভব করে তার গাল দেশে। সঙ্গে সঙ্গে শাওন নয়ন জোড়ো মিলতেই এক ছুটে পালায় শশী। আরে দাঁড়া, সময় নেই বলে দৌড়ে লাগায় শশী। এহেন ঘটনায় দুষ্টি হাসি দিয়ে মাথায় পেছনে হাত রাখে শাওন। সবাই ব্যস্ত বাগান এরিয়ায়। চৌধুরী মহল ফাঁকা করে সবাই জড়ো হয়ে বাগান এরিয়ায়, কারণ সেখানে গায়ে হলুদের সব ডেকোরেশন করা হয়েছে। সব সাজসজ্জা শেষে সবাই এবার বউ নিয়ে স্টেজে উঠবে, তারপর শুরু হবে নাচের অনুষ্ঠান। এদিকে এত কলরব সহ্য করতে না পারায় অব্র থেকে গেল চৌধুরী মহলে। তাকে নাজনীন ডাকতে গিয়েছিল, সে বলল একটু পর সবার সাথে জয়েন হবে। চৌধুরী মহল ফাঁকা, সেজন্য অব্র ভেবে নিল ছাদের নির্জনতায় বসে কাজ করবে। আর সেখান থেকেই নিচের সাজসজ্জা এক নজর দেখা যাবে। সেই ভাবনায় ল্যাপটপ আইপ্যাড সহ যাবতীয় কাজের সংগ্রাম নিয়ে ছাদে উপস্থিত হলো অব্র। সে মুহূর্তে আচমকা খুশিকে দেখে পা থমকে গেল তার। তুই এখানে? আপনি কে? মানে আর ইউ? এই তোর মাথা ঠিক আছে পাগল? আমাকে পাগল বললেন কেন? আমি কিন্তু মামলা করে দিব আপনার নামে। আমাকে চিনতে পারছিস না তাই তো? মেহগুনি গাছের মোটা ডালের সাথে পরিচয় করালেই চিনতে পারবি আমাকে। দেখুন তো অভদ্র লোক, আমাকে একদম ডিস্টার্ব করবেন না বলে মুহূর্তেই ঢলে পড়তে নিল
ধরে নেয় অব্র। আবাল তাবাল বলে যাচ্ছে খুশি। সেটা পরোয়া না করে সে তার মুখ খুশির কাছে এগিয়ে নিয়ে শুকলো অব্র, এই তুই বিয়ার খেয়েছিস? কোথায় রে বিয়ার? আমি তো কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। সে মুহূর্তে আচমকা নজর পড়ে পাশে পড়ে থাকা বিয়ারের বোতলটার দিকে। আর কিছু বুঝতে বাকি নেই অব্রর। এই নিয়ে কোল্ড ড্রিঙ্কস এর জায়গায় বিয়ার খেয়ে নিয়েছে। এটা অ্যালকোহল মিশ্রিত। শরীরে মাতলানো ধরে এই মেয়ে দুর্বল শরীরে এটা খেয়ে নিল। হাই গড! সে মুহূর্তে অব্র রাগ সংযত করতে চেয়েও পারল না। দাঁত চেপে বলল অব্র, এই তুই নাম পড়িসনি? কোনটা বিয়ার আর কোনটা কোল্ড ড্রিঙ্কস? নাম পড়তে হবে কেন? খাওয়ার জিনিস খেয়েছি। ইয়া গড! এই পাগলকে কবে বুঝ জ্ঞান দিবে তুমি? আমাকে বুঝ জ্ঞান দিবে কেন? আপনাকে দেওয়া দরকার অভদ্র পুরুষ। আরেকটা কথা বলে থাপড়িয়ে মুখের লক্সা বদলে দিব। বেয়াদব কথা কর বলেই কোলে তুলে নেয় খুশিকে। বিছানায় শুয়ে দিয়ে উঠতে নিলে তার কলার টানে ধরে খুশি। এই অভদ্র পুরুষ আমাকে এখানে নিয়ে এলেন কেন? হ্যাঁ, যা করেছি বেশ করেছি, এবার শুয়ে থাক পাগল। কি আমি পাগল? শুধু পাগল নয়, জন্মগত পাগল। কি বলেই কান্না শুরু করে দিল। বিরক্ত ভারে উঠে যেতে নিলে ফের কলার ছেড়ে গলার দু হাতে রাখে খুশি। এই অভদ্র পুরুষ সবসময় এত হার্ড করে কথা বলেন কেন? একটু মিষ্টি কথা বের হয় না মুখ দিয়ে? এবার যেন আরও কিছু বলল না অব্র। চুপ হয়ে শুনতে লাগলো তার বিরুদ্ধে বলা খুশির সব অভিযোগ। একটু ভালোবেসে কথাও তো বলতে পারেন অভদ্র পুরুষ। সবসময় মুখে তেতো কথা। জন্মের সময় কি মুখে নিম পাতা দিয়ে রেখেছিলেন নাকি বড় আম্মু? জিজ্ঞেস করিস তোর বড় আম্মুকে, সেটা উনি ভালো বলতে পারবেন। আপনি একদম পচা, শুধু মারেন, আদর করেন না আমায়। এমনি কি কেউ আদর করে না, কেউ ভালোবাসে না আমায়। আপনিও সবার মতোই পচা, তেতো লোক একটা। তাই আমি একবার আদর করা শুরু করলে নিজেকে সামলাতে পারবি তুই? মুখ কুঁচকে তাকায় খুশি। গল্প হৃদয় দিয়ে হৃদয় শুভ।